ভূত বলে একটি গল্প তুলে ধরতে চলেছি। অনেকদিন আগেকার কথা, শ্রাবণ মাসের শেষ দিকে বনগাঁর কবি অশোক আচার্যের বাড়ি থেকে শেষ ট্রেন ধরে বাড়ি ফিরছি। যে কম্পার্টমেন্টে গোটা 10-15 জন লোক আছে, এমন একটা কম্পার্টমেন্টে উঠে বসে। ট্রেন তার সময় ধরে দ্রুত ছুটতে শুরু করলো। আমি একটা কোণ ঘেঁষে চোখ বুজে হেলান দিয়ে শুরু করলাম ঘুম। কিন্তু ট্রেনটা কয়েকটা স্টেশন পার হওয়ার পরেই হঠাৎ দাঁড়িয়ে গেল। ভেঙে গেল আমার ঘুম। দেখি ট্রেন চলছে না। জিজ্ঞেস করলাম আমাদের কম্পার্টমেন্টে দাঁড়ানো এক ভদ্রলোককে, কি হলো দাদা, কি ব্যাপার? লোকটা বললেন, একটু আগেই এই অঞ্চলের উপর দিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে। লাইনের উপর পড়েছে বড় বড় একটা গাছ, ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার। মনে হয় কাল 10টার আগে ট্রেন ছাড়বে না। জানলা দিয়ে আকাশের দিকে তাকাতেই দেখলাম নীল আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। তার বুকের উপর দিয়ে উড়ে যাচ্ছে পেঁচা পেঁচা তুলোর মতো একের পর এক মেঘের দল। আকাশ দেখলে বোঝার উপায় নেই যে একটু আগে এখান দিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে। নিচের দিকে তাকাতেই দেখলাম লাইনের পাথরগুলো সব ভিজে চকচক করছে, আর লাইনের লোহার পাতের উপর বিন্দু বিন্দু জল জমে চাঁদের আলো মুক্তোর মতো চকমক করছে। এইসব দেখতে দেখতে হঠাৎ স্টেশনের নামটা চোখে প্রথমে মনে পড়ে গেল এই গ্রামে থাকা আমার এক কবি বন্ধুর কথা। স্টেশন থেকে 10-15 মিনিটের পর ভাবলাম সারা রাত এখানে না বসে ওর সঙ্গে একবার দেখা করে আসি, কেমন? ও তো কতবার বলেছিল আসবে। সেই একবার ওর বিয়ের সময় এসেছিলাম, আর আসা হয়নি। ঘড়িতে দেখলাম রাত 12টা বাজে। গাছ কাটবে, তার ঠিক করবে, তারপর না হয় ট্রেন চলবে। প্রায় সকাল 10টায় বেরিয়ে যাবে। লোকটা ঠিকই বলেছে। অতএব সঙ্গে যা লোটা কম্বল ছিল তাই নিয়ে নেমে পড়লাম স্টেশনে। পাড়াগাঁয়ের স্টেশন, রাত 12টা, চারিদিক নিস্তব্ধ। পাড়াগাঁয়ের সব খাটিয়ে মানুষ ঘুমে অচেতন। জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে মেঠো পথ। মাঝে মাঝে দূরে কোথাও দল বেঁধে শিয়ালের চিৎকার শোনা যাচ্ছে। স্টেশনের পিছনে ফেলে পাড়াগাঁয়ের ভিতর কখন ঢুকে পড়েছি নিজেরই খেয়াল নেই। পাড়াগাঁয়ের সবকটা বাড়ি মাটির দেওয়া, বিচুলির ছাদ। জ্যোৎস্নার আলো পড়ে সেটা এক অদ্ভুত সুন্দর লাগছিল। এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এগোচ্ছিলাম। তবে একা যেতে যেতে গায়ে ছমছম করছিল বটে, কিন্তু কখনোই ভয় সেধিয়ে যায়নি। বর্ষায় কাদা মাখায় জুতো স্লিপ কাটছিল। খুব সন্তর্পণে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এক কাদা মাখা মেঠো পথ, তার উপর আবার সরু। একটু এদিক ওদিক হলেই ছপাত করে একেবারে কাদা মেখে নিজেই কেঁদোভূত হওয়ার জন্য। রাস্তার ডান দিকে বিশাল বড় ধান ক্ষেত। ধানের গোড়ায় গোড়ায় জল জমে কখনো কখনো কই, শোল, লেটার ঘাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে। সামনে একটা বড় পুকুর। ওই পুকুরের পরে একটা বিশাল বড় বট গাছ। ওই বট গাছটার 2-1টা বাড়ি পেরোনোর পরেই আছে আমার কবি বন্ধুর বাড়ি। পুকুর পাড়ে ওই গাছের তলায় যেতে কি একটা ঝটফট আওয়াজে ওই ভিতরটা ভরা শুরু। মুহূর্তের মধ্যে 3 কত কিলোমিটার হয়েছে। পিছন দিকে না তাকিয়ে কোনো ক্রমে ঝুড়িনামা বট গাছটা অতিক্রম করলাম। এত ভয় আগে কখনো হয়নি। মুখ তুলে সামনের দিকে তাকাতেই দেখি একটা মানুষ আমার দিকে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই বললাম, দাদা, কবি রমেন সুরের বাড়িটা কোথায় বলতে পারেন? লোকটা ফ্যাস ফ্যাসে গলায় একদম হেসে বলল, তুমি এখানে এত রাতে? কি ব্যাপার, কি মনে করে? আমি চাঁদের আলোয় তার মুখের দিকে তাকাতেই দেখি ও আমার সেই কবি বন্ধু, যার কাছে এত রাতে এত কাদা মেখে আমি এখানে এসেছি। একটু সাহস পেলাম। বললাম, দেখ না, বনগাঁ থেকে বাড়ি ফিরছিলাম, তোদের স্টেশনে এখানে একটা গাছ পড়েছে না, আর সকাল 10টার আগে ট্রেন ছাড়বে না। স্টেশনের নামটা দেখেই তোর কথা মনে পড়ে, তাই জল কাদা মারিয়ে সুপার দিলাম বানিয়ে। বেশ করেছিস, ভালো করেছিস, চল রাতটা আমার বাড়িতেই থাকবি। এই বলে আমি ওকে নিয়ে ওর বাড়ির দিকে এগোতে লাগলাম। আমি বললাম, তুই এত ভুতুরে পরিবেশে থাকিস কি করে? তোর ভয় লাগে না? ভয়? ভয় আবার কিসের? এই তো আজকে ওই বট গাছটার নিচে ভূতেদের জলসা আছে, ওখানেই যাচ্ছিলাম। আমি বললাম, বাস বেটা, আমি একটু আমাকে ভয় দেখাচ্ছিস? তুই তো জানিস আমি ভূতের গল্প লিখি। ভূত কিছুই নেই, ওটা আষাঢ়ের গল্প মাত্র। মুখের কথা শেষ হতে না হতেই বলে, তবে বাড়ি যেতে হবে, চল আজকে তোকে ভূতেদের জলসা আছে। আমিও সাহস পেয়ে বললাম, চল তোদের ভূত কেমন জলসা করে দেখি। পথ দিয়ে আস্তে আস্তে বললাম, আমি তোকে যেখানে বসিয়ে রাখবো সেখান থেকে নড়বি না, আর মরে গেলেও মুখ থেকে কোনো আওয়াজ বের করবি না। আমি বললাম, ঠিক আছে চল। তারপর কবি বন্ধু বললো, আগামী রবিবার তোদের কলকাতায় একটা স্মরণ সভা হবে, আমাকে ওখানে যেতে হবে। আমি বললাম, কার স্মরণ সভা?
সে বললো তুমি কার্ড দেয়নি? বললাম আজ 1 সপ্তাহ হলো আমি বাড়ির বাইরে, হয়তো পিয়ন মারফত পাঠিয়েছে, কলকাতায় গেলেই পেয়ে যাবো। বলতে বলতে এসে গেলাম ঝুড়িনামার বিশাল বটগাছটার কাছে। ও আমাকে একটা ঝোপের আড়ালে বসিয়ে দিল, বলল চুপ করে বস, হা করে দেখতে থাক, খবরদার মরে গেলেও কোনো শব্দ করিস না বন্ধু। এই বলে ও একটা পাশের ঝুপে গিয়ে বসে। দেখি বটগাছের নিচে সাদা থান কাপড় দিয়ে স্টেজ তৈরি করা, সামনের দুপাশে দুটো বক্স, রোগা পটকা কালো কালো কিছু লোক স্টেজের উপর বসে, তাদের চোখগুলো লাল আলোর মতো জ্বলছে। তাদের মধ্যে এক এক করে উঠে কেউ কেউ বক্তৃতা করলো, তারপরে একদল উঠে হাততালি দিয়ে গান গাইল, কেউ কেউ আবার পা দুলিয়ে নাচলো। সে এক অদ্ভুত পরিবেশ। স্টেজের নিচেও বেশ কিছু হাড় জিরজিরে কঙ্কাল চেহারার লোক বসে সাদা ধবধবে দাঁত বের করে মাঝে মধ্যেই হেসে উঠছিল। এসব দেখে সারা শরীর কাঠ হয়ে আসছিল। হঠাৎ একজন কালো হাড় জিরজিরে কঙ্কাল স্টেজের উপর গিয়ে বলল, এখন আমাদের প্রিয় সঙ্গী কবি রমেন তার কিছু কবিতা পাঠ করে শোনাবেন। ঘোষণা শুনে আমি চমকে উঠলাম। দেখি রমেন স্টেজে উঠে ফ্যাঁসফ্যাঁসে গলায় একের পর এক তার কবিতা পাঠ করছে। আমি তৎক্ষণাৎ পাশের ছবির দিকে তাকিয়ে দেখি রমেন। এই অচেনা পরিবেশে গোটা শরীর শিরশির করে উঠল। শিরদাঁড়ার ভিতর দিয়ে চলে গেল এক ঠান্ডা শিহরণ। চেঁচাবো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। বউ বউ করে ঘুরতে লাগলো মাথা, পা দুটো ক্রমশ ভারী হয়ে রাখলো। কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান যখন ফিরলো আস্তে আস্তে চোখ মুখে তাকালো। মাথাটা প্রচন্ড ভাল লাগছিল। তাকিয়ে দেখি গ্রামের অনেক মানুষ আমাকে ঘির করে আছে। ওদের মুখে শুনলাম জঙ্গলের চাষির মেয়েরা কাঠ কুড়োতে এসে আমাকে দেখতে পায়, ওরাই তুলে নিয়ে এসছে। চোখে জল দিয়ে আমার জ্ঞান ফেরায়। তারপর ওদের আস্তে আস্তে সব কথা খুলে বলি। ওরা বলে আপনার কবি বন্ধু 1 সপ্তাহ আগে বর্ষা আসিয়ে বাড়ি ফিরছিলেন, হঠাৎ বজ্রাঘাতে এই পথেই মারা যান। আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু সাদা কান পড়া কবি বন্ধুর বউ এসে বলল, হ্যাঁ তিনি আর এই জগতে নেই, 1 সপ্তাহ আগে বজ্রাঘাতে পথে মারা গেছেন। আমি অবাক দৃষ্টিতে ফ্যাল করে ওদের দিকে তাকিয়ে রইল। গ্রামের লোকগুলো আমাকে ট্রেনে তুলে দিয়ে গেল আর বলে গেল গ্রাম পঞ্চায়েত মিটিংয়ে ঠিক করা হয়েছে সামনেই কেটে দেওয়া হবে ওই ঝুড়িনামা বটগাছটা, এখানে তৈরি হবে পুরশিবের নেমে। ওদের কথায় গুরুত্ব না দিয়ে কলকাতাগামী ট্রেনে চড়ে বসলাম। বাড়ি ফিরতেই অবাক হলাম একটা চিঠিতে। চিঠিটা এইরকম, প্রিয় আমাদের কবি বন্ধু রমেন সুর আজ আর আমাদের মধ্যে নেই। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী রবিবার কবি দীনেশ গুপ্তের বাড়িতে একটি স্মরণসভা আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণসভায় আপনার উপস্থিতি কামনা করি। ইতি কবি বন্ধু দীনেশ গুপ্ত। নমস্কার।